রেশবকে মেরে ফেলার পিছনে ষড়যন্ত্র রয়েছে দিব্যা সেন। সবকিছু তদন্ত করে জেনে গেল স্বয়ম্ভু। হ্যাপি এভার 70 দেখা যাবে আজকের পর্বে। বিস্তারিত জানতে ভিডিওতে একটি লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখতে থাকুন। গল্পের শুরুতেই আমরা দেখতে পাবো রেশবের অবস্থা খুবই খারাপ। রেশবকে হসপিটালাইজড করা হয়েছে। এদিকে দুর্গা রেশবের মা বাবা খুব কান্না করছে। অন্যদিকে কৌশিকী রাজনাথ মুখার্জি জগদ্ধাত্রী স্বয়ম্ভু চলে এসেছে হসপিটালে। রেশবের মা বাবা তো খুব কান্না করছে। সম্রাট চট্টোপাধ্যায় রেশবের বাবাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করছে। অন্যদিকে দুর্গা কৌশিকীকে দেখে কান্নায় ভেঙে পড়েছে। বলছে কৌশিকী রেশব ভালো নেই। তখন বলছে ডক্টর কি বলেছে? তখন দুর্গা বলে না কোনো বাচ্চার আশা নাই, ডাক্তার এটা বলছে। তখন বলে না কিছুতেই হতে পারে না। তখন রাজনাথ বলে না দুর্গা তুই কোনো চিন্তা করিস না, কিছুতেই হতে পারে না। রেশব অবশ্যই সুস্থ হবে, সুস্থ হয়ে বাড়ি ফিরে যাবে, এটা আমি বলছি। তখন রেশবের বাবা বলে ওকে মিথ্যে সান্ত্বনা কেন দিচ্ছেন, যেখানে ডাক্তার বলেছে আমার ছেলে আর বাঁচবে না, বাঁচার আশা নেই, ডাক্তার এটা বলে দিয়েছে। এটা বলে কান্না করছে রেশবের বাবা। তখন দুর্গার উপর রাগান্বিত হয়ে যায় আর বলে শুনো, তোমাকে আর রেশবকে তো ফুলসজ্জায় দিয়েছিল, কি হলো? ফুলসজ্জা হলো? আমার ছেলেকে তো শেষ সজ্জাই করতে হলো। শেষ সজ্জা, এখন আমার ছেলে চিতা সাজাবে, তাই তো? তখন রাজনাথ বলে নিজেকে কন্ট্রোল করার চেষ্টা করুন। তখন কৌশিকী হাত জোর করে বলতে থাকে দয়া করে এভাবে বলবেন না, আপনি একটু ওর দিকটা চিন্তা করুন। সদ্য বিবাহিত মেয়ে, আজকে ওর ফুলসজ্জা আর স্বামী এখানে, ওর মনের দিকটা একটু বোঝার চেষ্টা করুন প্লিজ। ওকে এভাবে বলবেন না, আর চিন্তা করবেন না, রেশব ঠিক ভালো হয়ে যাবে। আর তখন রেশবের বাবা বলে কি চিন্তা করব না, ওই মেয়ে আমার রেশবকে কতটুকু চিনে, জন্মের পর থেকে ওকে আমি মানুষ করেছি। তখন রেশবের মা বলে আমি এত কিছু শুনতে চাই না, তোমরা আমার ছেলেকে ফিরিয়ে দাও। এটা বলে কান্না করতে থাকে। আর তখন ওইখানে বৈদেহী চলে আসে। বৈদেহী এসে বলতে থাকে কোথা থেকে ফেরত দিবে বলেন, কোথা থেকে ফেরত দিবে? বৈদেহী মুখার্জিকে দেখে তো সবাই অবাক হয়ে যায়। তখন বৈদেহী রেশবের মাকে বলতে থাকে বলেছিলাম না এইভাবে বিয়ে দেন না, যতই আমরা আধুনিক হই না কেন কুষ্টি বিচার করতে হয়, সব কিছু যাচাই করতে হয়, তারপরে বিয়ে দিতে হয়, বুঝতে পেরেছেন? এখন তো বুঝলেন। তখন কৌশিকী বলে প্লিজ কাকিমণি তুমি এখানে কোনো সিনক্রেট করবে না, এটা তোমার বাড়ির কোনো ডাইনিং রুম নয় যে তুমি এখানে তোমার স্বামী আর পরিবারের অন্য লোকদের সঙ্গে কোর্ট কাচালি করবে। কাকুমণি তুমি তোমার স্ত্রীকে এখান থেকে যেতে বলো। আর তখন বৈদেহী বলে আমি কেন যাব, আমার নাতনিকে ফেলে আমি কেন যাব? এতটুকু একটু বাচ্চা মেয়ে এই বয়সে বিধবা হবে? না না, আমি কিছুতেই যাব না। সারাটা জীবন আমার এই বাচ্চা নাতনি কিভাবে থাকবে? এটা বলে কান্নার অভিনয় করতে থাকে। তখন রাজনাথ বলতে থাকে ঠিক আছে তোমাকে আর এখানে থাকতে হবে না, তুমি চলো বাইরে চলো। তখন প্রীতি বলতে থাকে কাকুমণি উনি তোমার ওয়াইফ হয়, তুমি এভাবে টেনে নিতে পারো না। তখন রাজনাথ বলে ও তো ওয়াইফ নয় কাল নাগিনী, চলো তুমি এখান থেকে। আর তখনই চন্দ্রনাথ বলে তুই কিন্তু বৌদিকে অপমান করছিস। আর তখন রাজনাথ কোনো কথাই শুনতে চায় না, বৈদেহীকে টেনে নিয়ে যেতে চায়। তখন বৈদেহী রাজনাথকে বলে এতবার বেরো না, বুঝতে পেরেছ? কালকে কৌশিকী রিজাইন করছে, এদিকে রেশব মরছে, কি করবে তুমি? তোমার কিছু করার আছে? আর জানো কৌশিকী রিজাইন করার পর কে মালকিন হতে চলেছে? তখন রাজনাথ বলে কে? তখনই দেখা যায় ওইখানে উৎসব চলে এসেছে। উৎসবকে দেখে তো অবাক হয়ে যায়। এদিকে রেশবের মা কান্না করছে, বলছে আমি এত কিছু শুনতে চাই না, তোমরা শুধু আমার ছেলেকে এনে দাও। তখন চন্দ্রনাথ বলে কিভাবে এনে দিবে? আমি তো আসার সময় একজনের সঙ্গে কথা বলে এসেছি, এই হাসপাতালে আমার পরিচিত লোক রয়েছে, সে বলছে বাঁচার চান্স নেই। যা শুনে রেশবের মা আরো কান্না করতে থাকে। তখনই দেখা যায় ওইখানে ডাক্তার চলে আসে। ডাক্তার আসলে কৌশিকী জিজ্ঞাসা করতে থাকে, বলছে ডাক্তার এখন কি খবর? তখন ডাক্তার বলে ভালো নয়। এটা বলে ডাক্তার চলে যায়। দুর্গা আরো কান্না করতে থাকে। তখন দুর্গার কাছে গিয়ে কৌশিকী বলতে থাকে বলতো দুর্গা ওদিন কি হয়েছিল? তখন দুর্গা কান্না করতে থাকে আর কি কি হয়েছিল বাসর ঘরে রেশবের সঙ্গে সবই বলতে থাকে কৌশিকীকে। তখন দুর্গা বলে রেশবকে আমি একটা পান দিয়েছি আর আমি এক গ্লাস দুধ নিয়েছি, আমি রেশবকে দুধ খাইয়ে দিয়েছি, কিন্তু রেশব আমাকে পান খাওয়াবে সেই সুযোগটুকু পাইনি, সাথে সাথে মাটিতে লুটিয়ে পড়েছে। সাথে সাথে হসপিটালে আনার পর ডাক্তার পরীক্ষা করে দেখতে পাই বিষক্রিয়া ছিল, যা শুনে কৌশিকী অবাক হয়ে যায়। তখন রেশবের মাকে বলে আচ্ছা এই পান কে সাজিয়েছে আর দুধের গ্লাসটা কে দিয়েছে?
তখন রেশবের মা বলে, উনি অনেক বয়স্ক মহিলা, 70-75 বয়স হবে, আমার মায়ের বয়সী, উনি কখনোই এ কাজ করতে পারে না। যা শুনে অবাক হয়ে যায় কৌশিকী। তখন কৌশিকী বলে, স্বয়ম্ভু চলো, আমাদের দুর্গা এবং রেশবের ফুলসজ্জা রুমে যেতে হবে, সেখানে আমরা অবশ্যই কোনো না কোনো ক্লু পেয়ে যাব। আর তখন রাজনাথ বলে, আমি যাব তোদের সঙ্গে? তখন বলে, না না কাকুমণি, তুমি এখানে থাকো। আর জগদ্ধাত্রী যেতে চায়। জগদ্ধাত্রীকে কৌশিকী বলে, জগদ্ধাত্রী আমি জানি তুমি এর জন্য বেস্ট হবে, কিন্তু স্বয়ম্ভু পারবে, দেখো ঠিক পারবে। আর যেটুকু চোখের আড়ালে হবে সেটুকু তোর বর্দি রয়েছে, বুঝতে পেরেছ? কোনো সমস্যা নেই। এই বলে কৌশিকী স্বয়ম্ভুকে নিয়ে ওইখান থেকে চলে যায়। অন্যদিকে দেখা যায় উৎসব বলতে থাকে, হ্যাঁ হ্যাঁ যাও, তাড়াতাড়ি আসলেই ভালো। কে বলতে পারে কতক্ষণ যে টিকে। তখন চন্দ্রনাথ বলে, রাত পর্যন্ত টিকলে হয়। তখন দুর্গা রাগান্বিত হয়ে চন্দ্রনাথের কলার ধরতে থাকে আর বলছে, একদম সাবধানে কথা বলি, বুঝতে পেরেছিস? সকালও হবে, ভোরও হবে, আর রেশবও বেঁচে থাকবে। এটা আমি তোকে চ্যালেঞ্জ করলাম, বুঝতে পেরেছিস? যা শুনে চন্দ্রনাথ বলতে থাকে, তোমার কথাই নাকি? তুমি কি সতীসাধ্যী মহিলা নাকি বেহুলা লক্ষিন্দার? তুমি তো অনাথ আশ্রম থেকে উঠে একটা অসভ্য মেয়ে। যা শুনে দুর্গা একদম রাগান্বিত হয়ে চন্দ্রনাথের কলার ধরে বলছে, চাঁদবদন একদম কথা বলবি না, যদি বেশি কথা বলিস না তাহলে কিন্তু আমার বরের বেডের পাশে তোকে শুয়ে দিব। আমার বরের বোর হবে কিনা জানি না, কিন্তু তোর বোর হবে না, বুঝতে পেরেছিস? তখন গরিমা এবং গুঞ্জন এসে দুজনকে থামিয়ে নেয়। তখন রেশবের মা বলতে থাকে, আপনারা কি বলছেন এসব? আপনারা এখান থেকে চলে যান, এসব কথা আমাদের শুনতে ভালো লাগছে না। তখন চন্দ্রনাথ রেশবের মা বাবাকে নিয়ে এবং দুর্গাকে নিয়ে ওইখান থেকে চলে যায়। অন্যদিকে দেখা যায় স্বয়ম্ভু এবং কৌশিকী মুখার্জি দুর্গার ফুলসজ্জার রুমে চলে এসেছে। তখন ওইখানে স্বয়ম্ভু, কৌশিকী, চিরঞ্জিত, নন্দী, প্রতিমা সবাই খুঁজতে থাকে প্রমাণ। তো সেখানে পানগুলো দেখতে পায় এবং দুধের বোতলও দেখতে পায় যে এক জায়গায় পড়ে আছে। তখন দুধের বোতল এবং পান এই দুইটা ফরেনসিতে পাঠানো হয় পরীক্ষা করার জন্য। আর তখন তেমন কিছু পাওয়া যায় না। ওদিকে জগদ্ধাত্রী স্বয়ম্ভুকে ফোন দিয়ে জানতে থাকে কি প্রমাণ পাওয়া গেল। তখন স্বয়ম্ভু বলে, পান এবং দুধ পাওয়া গিয়েছে, ওইগুলো পরীক্ষার জন্য পাঠিয়েছি, এছাড়া আর কিছু পাচ্ছি না। তখন জগদ্ধাত্রী বলে, হ্যাঁ এই দুধ এবং পানের মধ্যে ওদের দুজন এবং শাশুড়িমার ছাপ থাকতে পারে। তো এটা বলতে জগদ্ধাত্রী বলে, আচ্ছা ঠিক আছে, এখন রাখো, আমি দেখছি, ডাক্তার আসছে, ডাক্তার কি বলে। তখন স্বয়ম্ভু জগদ্ধাত্রীকে জিজ্ঞাসা করতে থাকে রেশবের কথা, রেশবের অবস্থা কেমন। তখন জগদ্ধাত্রী বলে, একই অবস্থায় আছে। তখন জগদ্ধাত্রী বলে, ঠিক আছে রাখো, ডাক্তার আসছে, দেখি কি অবস্থা। এই বলে জগদ্ধাত্রী ফোনটা রেখে দেয়। অন্যদিকে দেখা যায় কৌশিকী বলতে থাকে, জানো স্বয়ম্ভু, আমার সিক্স সেন্স বলে এই পানগুলোর মধ্যে বিষ রয়েছে এবং এই দুধের মধ্যেও বিষ রয়েছে। আর এই পানগুলো বাইরে থেকে সাজানো, কারণ ঘরের ভিতরে এতগুলো পান সাজাবে এবং সবগুলোর মধ্যে বিষ দিবে এত সময় সম্ভব নয়, এগুলো বাইরে থেকেই সাজানো। তখন স্বয়ম্ভু বলে, ঠিক বলেছ বর্দি। আর তখন প্রতিমা সে একই কথা বলতে থাকে। তখন স্বয়ম্ভু বলে, এটা তো আমার মাথায় আসেনি। বর্দি চলো রান্নাঘরে চলো, রান্নাঘরে হয়তো আরও কিছু প্রমাণ পাওয়া যেতে পারে। তখন সবাই মিলে রান্নাঘরে চলে যায়। আর তখন সবাই রান্নাঘরে গিয়ে তদন্ত করতে থাকে। রান্নাঘরে গিয়ে দেখতে পায় যে আসল পানগুলো ঝুড়িতে পড়ে রয়েছে। তখন সে পানগুলো দেখে কৌশিকী বলে, জানো তো স্বয়ম্ভু, আমার সিক্স সেন্স বলছে এই পানগুলোর মধ্যে কোনো বিষ নেই। আর ওই যে পানগুলো পরীক্ষা করার জন্য দিয়েছ, ওই পানগুলোর মধ্যে বিষ রয়েছে, কারণ এগুলো বাইরে থেকে সাজিয়ে এই রুমের মধ্যে দেওয়া হয়েছে। যা শুনে স্বয়ম্ভু তো অবাক হয়ে যায়। তখন স্বয়ম্ভু সামনে গিয়ে দেখে বেসিং এর মধ্যে দুধ পড়ে আছে। তখন বলে, বর্দি এ দেখো দুধ পড়ে আছে। কৌশিকী দেখে তো অবাক হয়ে যায়, বলছে, হ্যাঁ স্বয়ম্ভু, এই দুধটা কিন্তু বোঝা যাচ্ছে অনেক আগে ফেলানো, শুকিয়ে গিয়েছে। তখন স্বয়ম্ভু ওই দুধটা পরীক্ষা করার জন্য পাঠিয়ে দেয়। তখন কৌশিকী বলে, জানো তো স্বয়ম্ভু, আমার সিক্স সেন্স বলছে এই দুধের মধ্যে কোনো বিষ নেই, ওই বোতলে দুধের মধ্যে বিষ রয়েছে, কারণ এগুলো পাল্টাপাল্টি করা হয়েছে। যা শুনে স্বয়ম্ভু সবাই অবাক হয়ে যায়। তো ভিউয়ার্স, নেক্সট আকর্ষণীয় পর্বে কি হতে চলেছে? এবার দিব্যা সেনের সকল চক্রান্তকে ধরা পড়বে স্বয়ম্ভু এবং কৌশিকীর কাছে। তো কি হতে চলেছে নেক্সট আকর্ষণীয় পর্বে জানতে অবশ্যই আমার সাথেই থাকুন। ধন্যবাদ।